নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে এখনও পর্যন্ত ডিএ মামলা সংক্রান্ত কোনো আপডেট নেই। সুপ্রিম কোর্টে কবে উঠবে, কত তারিখে উঠবে, স্পেশাল বেঞ্চ জাস্টিস সঞ্জয় কারোল, জাস্টিস প্রশান্ত মিশ্র কবে শুনবেন, সেই সংক্রান্ত কোনো ইঙ্গিত এখনও পর্যন্ত সুপ্রিম কোর্ট থেকে নেই। আশা করা যাচ্ছে সুপ্রিম কোর্টে ডিসেম্বর মাস, কারণ নভেম্বর মাস তো শেষ হতে চলেছে, ডিসেম্বর মাসে কোনো একটা নির্দিষ্ট তারিখে ডিএ মামলা সংক্রান্ত রায় বেরোবে এবং আমরা অবশ্যই সঙ্গে সঙ্গে দ্রুত আপনাদের কাছে নতুন বাংলার প্রতিবেদন পেশ করে বিস্তারিত বিবরণ ডিএ সংক্রান্ত আপডেট যা যা বেরোবে সমস্ত কিছু নিয়ে আসবো। কিন্তু এই মুহূর্তে আরও একটা খুব বড় খবরে চোখ রাখি, যে খবরটা আপনাদেরও প্রত্যেকেরও ওয়াকিবহাল থাকা দরকার। একটু ভালো করে ভেবে দেখবেন তো, স্কুল সার্ভিস কমিশনের যে নতুন পরীক্ষা হলো, 5.5 লক্ষ পরীক্ষার্থী 9, 10, 11, 12 পরীক্ষা দিল, 25,753 জনের চাকরি চলে যাওয়ার প্রেক্ষিতে সেই যে পরীক্ষাটা হলো, সেই পরীক্ষাতে 9, 10-এ বেশ কিছু ছেলেমেয়ে পরীক্ষা দিল, 11, 12-এ প্রচুর ছেলেমেয়ে পরীক্ষা দিল এবং তার মধ্যে থেকে বেশ কিছুকে বাছাই করা হয়েছে, তাদের নথি ভেরিফিকেশন হয়েছে এবং তারপর তাদের আবার শেষ পর্যন্ত চাকরির পরীক্ষা মানে ফাইনালি ইন্টারভিউয়ে কল করা হবে এবং ইন্টারভিউ কল করার পর তাদের রিক্রুটমেন্ট হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক এই বছরই মার্চ পর্বে এপ্রিল মে মাস নাগাদ জাস্টিস সঞ্জীব খান্নার বেঞ্চে শুনানি হয়েছিল। 25,753 জনের চাকরি চলে গিয়েছিল। তারপর প্রচুর আন্দোলন, প্রচুর হইচই, প্রচুর মানুষের ক্ষোভ যন্ত্রণা, যারা চাকরিযোগ্য চলে গিয়েছিল, কে স্পেসিফিক্যালি টেন্টেড, কে নট স্পেসিফিক্যালি টেন্টেড, বিস্তর তর্ক হয়েছিল ঘন্টার পর ঘন্টা। টিভিতে টক শো হয়েছে, আলোচনা হয়েছে, প্রতিবাদের আন্দোলন ঝড় হয়েছে। বিকাশ ভবনের সামনে পুলিশের মার খেয়েছেন শিক্ষিত ছেলেমেয়েরা। কার জন্য, কিসের জন্য, কোন অপরাধে? একটা সরকারকে বিশ্বাস করেছিলেন বলে। ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে জাস্টিস সঞ্জয় কুমার এই নভেম্বর মাসের 3rd উইকে যে রায়টা ফাইনালি আবার দিলেন অনেকগুলো মামলার প্রেক্ষিতে, সেখানে পরিষ্কারভাবে সমস্ত মামলাগুলোকে কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দেওয়া হলো জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে। রাজ্য সরকার কি ভয় পেয়েছে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চের এই সমস্ত মামলাগুলো শুনানি হবে বলে? এটা যেমন একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে, আমার যে প্রশ্নটা মনে হয়েছে যে সুপ্রিম কোর্ট কিন্তু পরিষ্কারভাবে বলেছে যে নতুন বিধিতে কেন নতুন বিধিতে কেন পরীক্ষাটা হলো। 25,753 জনের চাকরি চলে গিয়েছিল 2016-র একটা পরীক্ষার ভিত্তিতে। তো সেই 2016 সালে যে বিধিটা তৈরি হয়েছিল, সেই বিধির ভিত্তিতেই তো এই 25,753 বা 2016 সালে যত লক্ষ ছেলেমেয়ে পরীক্ষা দিয়েছিল তাদের নতুন করে পরীক্ষায় বসানো উচিত ছিল। সেটা না করে নতুন বিধি, নতুন নিয়ম, এততে এত নম্বর, এততে এত নম্বর, এততে এত নম্বর, এই জন্য এত নম্বর পাবেন, এই সব নতুন নিয়ম করে ফ্রেশার্সদের ঢুকিয়ে সংখ্যাটা একটু বাড়িয়ে দিয়ে যে জটিলতা রাজ্য সরকার করলো, কারণ রাজ্য সরকার জটিলতা করাটা মস্তিষ্কে, তার কারণ রাজ্য সরকার চাইছে দিনের শেষে ছেলেমেয়েরা চাকরি না পাক, স্কুলগুলো গুটিয়ে যাক, সরকারের টাকা বাঁচবে, সেই দিয়ে কার্নিভাল করা যাবে, সেইগুলো দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া যাবে, সেই দিয়ে খেলামেলা উৎসব করা যাবে, সেই দিয়ে বিজ্ঞাপন দিয়ে আনন্দবাজার, বর্তমান, আজকাল, প্রতিদিন, নিউজ 18, জি24 ঘন্টাকে পকেটস্থ করে রাখা যাবে। ফলত সরকার চাইছে সরকারের টাকা বাঁচুক, ফলত সরকার জটিলতাটা বাড়িয়ে রাখলো এবং শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট এই নির্দেশ দেওয়ার পর আবার নতুন করে যে জটিলতা তৈরি হলো, জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে এর শুনানি হবে এবং এই জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে 10 তারিখ, ইতিমধ্যে গত পরশু দিনের রায় প্রেক্ষিতে জানা গেছে 10 তারিখ আউট অফ দ্য প্যানেল কতজন আছে তার তালিকা পরিষ্কারভাবে স্কুল সার্ভিস কমিশনকে দিতে হবে। এর ফলে হবে কি, যে 25,753-র মধ্যে যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড 16, 17, 18 হাজার সংখ্যাটা, সেই সংখ্যাটা এই আউট অফ দ্য প্যানেল লিস্টটা বেরিয়ে গেলে সেইখানে কিন্তু যথেষ্ট নিচে নেমে যেতে পারে, এমন একটা সম্ভাবনার কথা শুনছিলাম। কিন্তু আমাকে যে মৌলিক প্রশ্নটা তাড়া করেছে সেটা হচ্ছে, সুপ্রিম কোর্টে তো বিভিন্ন আইনজীবীরা বারবার বলার চেষ্টা করেছেন যে দেখুন, এই নতুন বিধিতে কেন পরীক্ষা হবে, কেন পুরনো বিধিতে পরীক্ষা হবে না? আমার বেশ মনে আছে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এটা নিয়ে সওয়ালও করেছিলেন, নতুন বিধি কেন, পুরনো বিধিতেই তো পরীক্ষাটা হওয়া উচিত। আমার মূল প্রশ্ন যেটা, যে সুপ্রিম কোর্ট সেই ইন্টারফেয়ার করলো, যদি শুরুতেই ডিরেকশনটা দিয়ে দিত যে নতুন আর পুরনো মেশানো চলবে না, নতুনদের জন্য আপনি আলাদা পোস্ট ক্রিয়েট করে আলাদা পরীক্ষা নিন, কিন্তু যারা চাকরি হারালেন তাদের জন্য আলাদা করে পরীক্ষা ব্যবস্থাটা ইমিডিয়েটলি করুন
এবং সেটাতে 2016 সালে যারা পরীক্ষা দিয়েছেন তারাই বসুন, তাতে 4 লাখ হোক 5 লাখ হোক তারা বসুন, তাদের মধ্যে থেকে আপনি 15,000 নিন, 16,000 নিন, নতুন করে সিলেক্ট করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু নতুন আরও কয়েক লক্ষকে ঢুকিয়ে দিয়ে পুরো ব্যাপারটাকে ঘেঁটে দেওয়ার যে জায়গাটা এই রাজ্য সরকার, প্রতারক সরকার ইচ্ছাকৃতভাবে করলো, যাতে আলটিমেটলি আবার আদালতে গেরোয় আটকে যায় এবং সরকার যাতে বলতে পারে, ব্রাত্য বসুরা যাতে বলতে পারেন কি করব, কিছু লোক মামলা করলে তো হবে, আমি চুরি করব কেন, আমি চুরি করছি কেন, আমি চোর বাঁচানোর খেলা খেলছি কেন, সেটার জবাব না দিয়ে কেউ যদি মামলা করে, কোনো বিচারপতিরা যদি পলিটিক্যালি বায়াসড হয়ে যান, অর্থাৎ অ্যাঙ্গেলটাকে ঘুরিয়ে দাও, এই জায়গাটা কোনো প্রয়োজন হতো না যদি সুপ্রিম কোর্ট প্রথমেই এই নির্দেশটা দিয়ে দিত যে এটা শুধুমাত্র 2016-র জন্যই রিজার্ভ থাকবে। 2016-তে 3 লাখ হোক 4 লাখ হোক যারা পরীক্ষা দিয়েছেন 9, 10, 11, 12 তাদের জন্যই পরীক্ষাটা হবে কোনোভাবে, এবং যাদের এজ রিল্যাক্সেশন দরকার তাদের এজ রিল্যাক্সেশন দিয়ে। এইটা কেন সুপ্রিম কোর্ট বলল না? আজকে নভেম্বর মাসের 3rd উইকে সেটা বলল সুপ্রিম কোর্ট। এবারেও যে অবজারভেশনটা দিয়েছেন রাইট অবজারভেশন, কিন্তু আমার কোনো একটা জায়গায় আমি এই মামলাগুলো সংক্রান্ত পড়াশোনা করতে গিয়ে আমার বারবার মনে হচ্ছে এই বিষয়টা তো সুপ্রিম কোর্টে উল্লেখিত হয়েছিল, তাহলে সুপ্রিম কোর্ট আগে কেন পরিষ্কার ডিরেকশনটা দিল না যে রাজ্য সরকারকে বা স্কুল সার্ভিস কমিশনকে যে আপনারা ভুল করছেন, আপনারা পুরনোদের জন্য আলাদা পরীক্ষা করুন, নতুনদের জন্য আলাদা পরীক্ষা করুন, যেটা আজকে প্র্যাকটিক্যালি যে জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে। এটা বললে তো আজকে এই 5.5 লক্ষ ছেলেমেয়ের রাজ্যকে শেষ পর্যন্ত 9, 10, 11, 12-এর জন্য পরীক্ষা দিল, তারা হতে পারে স্পেসিফিক্যালি নট স্পেসিফিক্যালি টেন্টেড তালিকা, প্লাস যারা নতুন পরীক্ষা দিল, উভয়ের জীবনেই সংকটটা আনলো না? ভেবে দেখুন তো। আমি বলছি সুপ্রিম কোর্টের ইন্টারফারেন্সটা কি আগে থেকে করা উচিত ছিল না? উইথ ডিউ রিগার্ডস টু জুডিশিয়ারি আমি বলছি, সেই সুপ্রিম কোর্ট বুঝলো, কিন্তু এত দেরিতে কেন? এই প্রশ্নটা আমার মনে দেখা দিয়েছিল। আমি কোনো জুডিশিয়ারিকে চ্যালেঞ্জ করার জন্য ওই প্রতিবেদন পেশ করছি না, কিন্তু জুডিশিয়ারি সম্বন্ধে যে প্রশ্নটা মনের কোণে দেখা দিয়েছিল, হতে পারে নট স্পেসিফিক্যালি টেন্টেড ছাত্রছাত্রীদের মনের কথা হতে পারে ফ্রেশার্সদের মনের কথা হতে পারে, সাধারণ যারা এই বিষয়টা নিয়ে চর্চা করছেন তাদের মনের কথা হতে পারে। সেই মনের কথাটাই আমি সরাসরি আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেছিলাম। দুটো প্রশ্ন তার কাছে রেখেছিলাম যে দেখুন, এবারেও যে লিস্ট টেন্টেডদের তালিকা ডিটেলসটা বার করতে বললো স্কুল সার্ভিস কমিশনকে, সেখানে কি বার করা হলো? শুধুমাত্র কোন সাবজেক্টে তার বাবার নাম কি, স্কুলের নামটা দিলেন না কেন? অর্থাৎ ট্র্যাক করা যায় যাতে ধরতে না পারে, যাতে যদি কেউ ধরে ফেলে কোন তৃণমূল নেতার কোন আত্মীয় ওই স্কুল থেকে, ধরুন কোনো একটা নির্দিষ্ট প্রান্তিক গ্রামের এলাকায়, সেই এলাকার নেতার কোটায় কে চাকরি পেয়েছে, যাতে ধরা না যায়, সেই জন্য এটাকেও কি আড়াল করা হলো না? আমি সামগ্রিকভাবে এই পুরো বিষয়টা নিয়ে গিয়েছিলাম আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়, যিনি এই মামলাটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। স্পষ্ট উত্তর চাইলাম তার কাছে। কি বললেন আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়, শুনুন। নমস্কার বিক্রম দা, সন্ময় বলছি। হ্যাঁ নমস্কার সন্ময়বাবু, বলুন। হ্যাঁ, স্কুল সার্ভিস কমিশনের এই 25,753 জনের প্রেক্ষিতে 35,000 টোটাল চাকরির ব্যাপারে এবং সেই চাকরির প্রেক্ষিতে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট সমস্ত মামলাগুলো হাইকোর্টকে ফেরালো। এটা তো গেল একটা দিক। একটা কথা বারবার উঠছে প্রকাশ্যে, যে প্রশ্নটা আমার মনে হয়েছে, সুপ্রিম কোর্ট আগে কেন গাইড করলো না, আগে কেন ইন্টারফেয়ার করে বলে দিল না যে নতুন মানে যারা 25,753 বা 2016 সালে যারা পরীক্ষা দিয়েছিল তাদের জন্যই এটা রেস্ট্রিক্টেড থাকবে, আলাদা করে তোমরা কিছু সিট ক্রিয়েট করে তাদের জন্য পরীক্ষা নাও, সেই যত লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছিল 2016। ফ্রেশার্সদের কেন মেলানো হলো? আজকে প্রশ্ন করেছে সুপ্রিম কোর্ট ঠিকই, কিন্তু মানুষের মনে প্রশ্নটা যে সুপ্রিম কোর্ট এই ব্যাপারটা তো আগে নির্ধারণ করে দিলে তাহলে তো আজকের এই জটিলতাটা হতো না। কি বলবে? দেখুন আইনের একটা প্রিন্সিপাল আছে, এই প্রিন্সিপালটা হলো স্টেট অ্যাকশন ইজ অলওয়েজ প্রিজিউম টু বি কারেক্ট আনলেস প্রুভড কন্ট্রারি। আমরা যখন কলকাতা হাইকোর্টেও মামলা করতাম এই এসএসসি নিয়ে, প্রাইমারি নিয়ে, বিভিন্ন কিছু নিয়ে, স্টেট অ্যাকশনকে বিচারপতিরা সবসময়তেই কারেক্ট ধরে আনলেস প্রুভড কন্ট্রারি, এটা ধরে নেওয়া হয়। এবার যখন সুপ্রিম কোর্টের কাছে প্রথমে মামলাটা উঠেছিল তখন ডেফিনেটলি স্টেট অ্যাকশন ইজ কারেক্ট, স্টেট যেটা করছে স্টেটকে করতে দেওয়া হোক, এই ডিফেন্সটা স্টেট পায়, এবং এটা একটা প্রিন্সিপাল, এটা সব জায়গাতেই আমরাও যারা আইনে প্র্যাকটিস করি আমরাও এটা জানি, স্টেট অ্যাকশন ইজ অলওয়েজ প্রিজিউম টু বি কারেক্ট আনলেস প্রুভ কন্ট্রারি। এইবারে যখন সুপ্রিম কোর্ট দেখছে যে এই তো টেন্টেড ক্যান্ডিডেটদের আবার পরীক্ষায় বসিয়ে দিচ্ছে,
তখন সুপ্রিম কোর্টকে আপনি দেখুন ডাইরেকশন দিয়েছে টেন্টেডদের লিস্ট বার করো। এইবারে সুপ্রিম কোর্টেরও কোনোভাবে মনে হচ্ছে যেভাবে মামলা আসছে সুপ্রিম কোর্টে ফাইল হচ্ছে পরপর পরপর, তাতে করে টেন্টেড ক্যান্ডিডেটদের যে লিস্টটা বেরিয়েছে সেটাতেও গন্ডগোল হতে পারে। তাই জন্য দেখবেন এই যে সুপ্রিম কোর্ট ডাইরেকশনটা দিয়েছে, হাইকোর্টকে স্পেসিফিক ডাইরেকশন দিচ্ছে সুপ্রিম কোর্ট যে একদম স্পেসিফিক্যালি বলতে যে কারা কারা টেন্টেড ক্যান্ডিডেট, কোনোভাবেই যেন টেন্টেড ক্যান্ডিডেটরা এই পরীক্ষাতে না বসতে পারে। মানে আমার কারণ এইটা এখন প্রিজাম্পশনটা কিন্তু উল্টো দিকে চলে যাচ্ছে। যে কোনো স্টেট অ্যাকশন যেটা ইজ অলওয়েজ প্রিজিউম টু বি কারেক্ট আনলেস প্রুফ কন্ট্রারি, এটা আইনে প্রিন্সিপালই আছে। এবার কন্ট্রারি তো জিনিসটা দাঁড়িয়ে যাচ্ছে। এবং সুপ্রিম কোর্ট আরো একটা জিনিস ক্ল্যারিফাই করেছে, আপনি দেখবেন মেন যে জাজমেন্টটা 26,000 চলে গিয়েছিল, সেই জাজমেন্টটার পরে যে অর্ডার গুলো হয়েছে সেগুলোকেও যেন হাইকোর্ট অর্ডার দেওয়ার সময় সেগুলোতে যেন বায়াস না হয়, সেগুলো সুপ্রিম কোর্ট এটা একদম স্পষ্টত ক্ল্যারিফাই করেছে। ক্ল্যারিফিকেশনটা এই জন্য কারণ এই যে প্রিন্সিপালটা আইনের আছে, স্টেট অ্যাকশন ইজ অলওয়েজ প্রিজিউম টু বি কারেক্ট আনলেস প্রুফ কন্ট্রারি, এখন তো উল্টো হয়ে যাচ্ছে জিনিসটা দেখছে। যার জন্য সুপ্রিম কোর্ট ডাইরেকশন দেওয়ার সময় এবারে একদম স্পেসিফিক এই শব্দটা প্রয়োগ করেছে, মেন যে জাজমেন্টটা আছে সেইটাকে কনসিডার করবে। তো সেটা তো ল অফ দ্য ল্যান্ড হয়ে গেছে। পরবর্তী ডাইরেকশন গুলো হাইকোর্ট তার ইন্ডিপেন্ডেন্ট চিন্তা ভাবনা করে যা অর্ডার দেওয়ার দেবে, সেই জন্য পুরোটাই হাইকোর্টের কাছে পাঠিয়ে, কারণ এখানে অনেক ফ্যাক্ট ফাইন্ডিং এরও ব্যাপার এসে গেছে। মানে কোন বিষয়ে ব্যাস না হয়ে একদম ডাইরেক্ট যেটা মনে হবে সেই রায়টা দিতে বলবে। আরেকটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে, আমি দর্শকদের মানসিকতার জায়গা থেকে বলছি, ডিটেল লিস্ট বার করতে বললো সুপ্রিম কোর্ট স্কুল সার্ভিস কমিশনে, অথচ সেখানে বাবার নাম দেওয়া হলো, স্কুলের নাম দেওয়া হলো না। এটাও কি একটা ভায়োলেশন নয়? এটাও কি কোর্টের নজরে আসবে না? এইটা বেসিক্যালি রাজ্য সরকার, রাষ্ট্র শক্তি এবং রাষ্ট্রযন্ত্র এরা বেসিক্যালি চাইছে টেন্টেড ক্যান্ডিডেটদের বাই হুক অর বাই ক্রুক বাঁচাতে। তাই জন্য আপনি যদি সুপ্রিম কোর্টের ডাইরেকশনটা দেখেন, সুপ্রিম কোর্ট আরো স্পেসিফাই করছে হাইকোর্টকে যে একদম স্পেসিফিক্যালি দেখতে যেন এরা যেন কোনোভাবে এই পরীক্ষাতে ঢুকে না যায়, তাহলে তো পরীক্ষার স্যাংটিটিটা আবার গন্ডগোল হয়ে আবার ক্যান্সেল হয়ে যেতে পারে। এবং বিভিন্ন সময় আমি বলেছি, সংবাদ মাধ্যমে বলেছি, আপনাদেরও বলেছি যে 10 বছর পর যদি পরীক্ষাটা ক্যান্সেল না হয় আমি খুশি হব, যেভাবে পরীক্ষাটা নেওয়া হচ্ছে। যাই জন্যই আজকে সুপ্রিম কোর্ট এই কড়াভাবে এই ডাইরেকশনটা দিয়েছে। এবং আমাদের কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহা, তিনি খুব মন দিয়ে এবং খুঁটিনাটি সমস্ত দিক দেখে তিনি মামলাটার এখন শুনানি করছেন। এবং এর পরবর্তী মামলার ডেট হচ্ছে সম্ভবত সোমবার, তাই তো? সোমবার। এখন তো বেশ কিছুদিনই এসএসসির মামলা পরপরই ডেট হবে, কারণ এটা আর্জেন্ট ম্যাটার না। লক্ষ লক্ষ মানুষের ভবিষ্যৎ নিয়ে তো পশ্চিমবাংলা চলে যেতে পারে না, এই জন্য এটা নিয়ে এখন তো তাড়াতাড়ি শুনানি হচ্ছে। ঠিক ঠিক। অনেক ধন্যবাদ বিক্রম দা, অনেক ধন্যবাদ।